এবং অনেকেই এখন কমপ্লেন করছেন, তেল তো বললাম, গাড়ির তো চাকা ঘুরে না। ওই এখানেও ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয়, আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। এবং এটাও বলা হয় যে আগের থেকে তেলের যে স্বাভাবিক চাহিদা ছিল, ইরান ভার্সাস ইসরায়েলের এই যুদ্ধ বাধার পরে এখন এই চাহিদা অনেকে বাড়ায় দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। তো চাহিদাটা পূরণ করবে কখন? যাওয়া আসা আপনারাও করেন, আমরাও করি। আমি রাত্রে 3টার দিকে একবার এই শহরে ঘুরালাম। ভাবলাম যে দিনের বেলা বোধহয় এই কিউগুলা হয়, গাড়ি ঘোড়া, মোটর বাইক, এইগুলার। দেখি রাতের দৃশ্যটা কি, শেষ রাতে কি, দেখি সেম এন্ড সিমিলার। ওখানে শুধু মোটরসাইকেল একটু কম দেখলাম, কিন্তু গাড়ির কোনো অভাব দেখলাম না। কিলোমিটার্স আফটার কিলোমিটার্স একের পিছনে আরেকজন লাইন দিয়ে দাঁড়ায় আছে, স্টিল হুইলগুলো মুভ করছে না। কার এমন গরজ লেগেছে 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কিউতে দাঁড়াইয়া এখান থেকে বাড়তি তেল নেবে? তার ডিমান্ডটাই পাচ্ছে না। একদিকে এই দৃশ্য, আরেকদিকে চুরাই বাজারে 2.5 গুণ দামে আবার 3 গুণ দামে সেই তেল আবার বিক্রি হচ্ছে। এরা কারা? মাঝে মাঝে লুক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এইগুলা হচ্ছে। মড়ার উপরে খাড়ার ঘা। বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তা কে জানে। এবং অনেকেই এখন কমপ্লেন করছেন, তেল তো বললাম, গাড়ির তো চাকা ঘুরে না। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বলগুলোকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। কৃষিতে 18% ডিমান্ড। আমাদের ডক্টর মিজান সাহেব তার এখানে যে কৌশলপত্র তিনি পেশ করেছেন, বলেছেন যে এটাকে অগ্রাধিকার দেওয়া। আসলে একটা সমাজ চলতে হলে 3টা ইন্ডাস্ট্রিকে ইকুয়াল এমফেসিস দিতে হবে। সেইটা দেশ এবং জাতির অবস্থার উপরে নির্ভরশীল। আমাদের দেশ কৃষি নির্ভর এখন, এটা পাবে 1 নম্বর এমফেসিস। 2 নম্বর আসবে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রির পরেই আসবে 2 নম্বরে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। আর এই দুইটাকে আকাঙ্ক্ষার আলোকে, প্রত্যাশার আলোকে মানসম্মতভাবে যদি এখান থেকে সার্ভিস নিতে হয়, তাইলে এই দুইটার উপরে যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রি। আমাদের 3টাতেই বেহাল দশা। হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির এখন আছে আইসিইউতে। কবে এখান থেকে বের হবে আল্লাহ ভালো জানেন। এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য দেশে অনেকগুলা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে R&D। রিসার্চের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের এখানে রিসার্চ বাজেট অ্যালোকেশন যখন হয়, তখন ফকিরের ভিক্ষা দেওয়া হয়। যা দেওয়া হয় এটাও প্রপার ইউটিলাইজ হয় না, এটা মিসইউজ হয়, পিলফারেজ হয়, লুটিং হয়, হয়তোবা তার একটা ক্ষুদ্র অংশ কাজে লাগে। আমরা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখি, একটু আশায় বুক বাঁধি, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এ পর্যন্ত খাদ্যে যেটুকু কন্ট্রিবিউশন এগ্রিকালচার সেক্টরের, আমরা বাকি সেক্টরগুলোতে এটা দেখি না।
এখানেও সরকারের সহায়তার চাইতে কমিটেড দেশপ্রেমিক মানুষগুলোর অবদানই বেশি। এই জায়গায় যদি তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়া হতো তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা মানে আমি সংজ্ঞাটা বুঝি না। খাদ্য মানে কি শুধু চাল? খাদ্যের অনেক উপাদান আছে না? সেই উপাদানগুলার কতটুকু আমরা বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে পারি? আমাদের কতটুকু? আমি তো দেখি যে আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ংসম্পূর্ণ না। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি, ব্লাফ টু দ্য পিপল। মানুষকে ধোঁকা দেওয়া হয় এগুলা বলে। এই চালও আমাদেরকে লক্ষ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। এর সাথে ডাল আছে, পেঁয়াজ আছে, মানে যাবতীয় জিনিস আছে, সবজি আছে। খুব বেশি যদি আমরা বলি, চাল এবং সবজিতে আমাদের মোটামুটি একটা অবস্থান আছে। বাকিটার অবস্থা কি? পুরা গরম মশলার বাজার আমাদের বন্ধ, আমাদের কোনো প্রোডাকশনই নেই। অথচ বড় গলায় বলতেছে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা একটা আনট্রু কমেন্ট। এখন এই খাদ্যে কৃষকরা যারা খাদ্যটা ফলাবে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি যদি ধরে আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি তো সবসময় সব দিনে ঝরে না, কিন্তু ধানের যে গাছগুলা তাদের তো পানির প্রয়োজন হয়। তো এটা সেচের মাধ্যমে পূরণ করতে হয়। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে হবে। এখন সেই জ্বালানির কেইন নিয়ে কৃষক এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াদৌড়ি করতেছে, পাচ্ছে না। এখানেও সিন্ডিকেশন। দেখতেছেন যে জ্বালানি মজুদ আছে, সাইন লাগিয়ে রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। পরে আবার ধরা পড়ছে এখানে আস। এই তেলটাই বাইরে বাজারে পাচার করা হচ্ছে, ওখান থেকে বিক্রি হচ্ছে। ওখানে বিক্রি করতে গিয়ে তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আবার তার পাওয়ার টিলারও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পাম্পটাও নষ্ট হয়ে যাবে যদি ভেজাল কিছু ওখানে ঢুকে। এই যদি দুষ্ট চক্র চলতেই থাকে তাহলে বড় মৌসুমের যে খাদ্যের প্রাপ্তিটা আমাদের, যদিও এটা এখন কাটার সময় এসে গেছে, সাফারিং যা হবার হয়ে গেছে, কিন্তু এরপরে আউশেও যদি এটা কন্টিনিউ করে, ইতিমধ্যেই বিশ্ব খাদ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সবাই ওয়ার্নিং দিচ্ছে, যদি যুদ্ধ এখন থামেও তারপরেও তার প্রভাব কয়েক মাস চলবে। তাহলে সেখানে আমাদের অবস্থা কি? সেখানে আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের কোনো বাফার স্টক নেই। যা বলা হচ্ছে এগুলো আমরা মনে করি যে এটা সঠিক না। এটা ওই বিবিএস এর ডাটা। আমি কয়েকদিন একটা ব্যাংকের বোর্ডে বসার সুযোগ পেয়েছিলাম, 6 বছর। তো এই ব্যাংকের সুবাদে অন্যান্য ব্যাংকগুলোর সাথেও আমাদের যাতায়াত ছিল। অ্যানুয়াল ব্যালেন্স শিট যখন তৈরি হবে তখন তৎপরতা ব্যাংকগুলোতে বেড়ে যেত। কিভাবে ডিভিডেন্ড আছে এটা শো করা যায়, প্রফিট বাস্তবে নাই কিন্তু এখন জেনারেট করতে হবে কাগজে। এটাকে টপ ড্রেসিং বলা হয়। সেই টপ ড্রেসিং করে ডিভিডেন্ড দেওয়া হতো। কাজের গরু কেতাবে আছে, মাঠে নাই। এবং ডিভিডেন্ড ডিক্লারেশন করে বলা হতো এটা স্টক ডিভিডেন্ড, নট ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ থাকলে না ক্যাশ দিবে। তো যদি লাভ হইল তাইলে ক্যাশ দিতে অসুবিধা কোথায়? আমার লাভের টাকা গেল কই? সেই লাভ তো শেয়ার হোল্ডাররা পাবে। তো ওই রকম আমাদের গুজামিল দিয়ে সব কিছুই চলছে। এর মধ্যে তো ব্যাংকিং খাত একেবারেই লুটে পুটে খেয়ে দিয়ে হজম করে শেষ করে দেওয়ার উপক্রম হয়েছে। এইগুলাকে চেক দেওয়ার জন্য সংসদে গত সরকারের কতগুলা অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলা পাস করা ট্রান্সপারেন্সির জন্য। বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন, যেটা
কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়। তো রক্ত জ্বলল, জীবন গেল, পঙ্গু হলো, ক্ষতি হলো দেশের, বহু মায়ের বুক খালি হলো, বহু বোন তার স্বামী হারালো, বাচ্চারা এতিম হলো, তার জবাব কি? এই জবাব কে দিবে? রাজনীতিবিদদেরকে এর জবাব দিতে হবে সমাজের কাছে। সকল নীতির নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতির হাতে। এই নীতি ঠিক থাকলে দেশের সব নীতি ঠিক থাকবে। এখানে শেষ তো সব জায়গায় উলটপালট। আমরা এইরকম একটা ডিজাস্টারের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই।